আজকের ক্লাসটা শুরু করছি আমরা। আর আগের দিন আমরা যেটা শেষ করেছিলাম মিনারেলস মধ্যে আমরা ক্যালসিয়ামটাকে কমপ্লিট করেছিলাম, ক্যালসিয়াম নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা যেটা শুরু করব আরো একটা ম্যাক্রো মিনারেলস এর কথা আমরা বলবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সম্পর্কে। ঠিক আছে, তো তার আগে যারা যারা আনমিউটেড রয়েছে প্লিজ মিউট করে দেবেন এবং আমরা ক্লাসটা স্টার্ট করব। ওকে, তো ম্যাক্রো মিনারেলস এর মধ্যে আমরা দেখেছিলাম যে কয়েকটা ম্যাক্রো মিনারেলস রয়েছে, সেগুলো কি কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। এই 6টা ম্যাক্রো মিনারেলস এর কথা আমরা জেনেছিলাম, যার মধ্যে এই যে প্রথম 3টে ম্যাক্রো মিনারেলস বলছি, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড ফসফরাস, এদের একটা কমন কাজ হলো আমাদের বোন ফরমেশন, বোন স্ট্রেংথেন করার জন্য হেল্প করে। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কিন্তু তাই, এটা একটা কমন ফাংশন বা মেজর ফাংশনের মধ্যে বলতে পারি। বেসিক্যালি ম্যাগনেসিয়াম আমরা পাবো কোথায়? ইউজুয়ালি দেখা যায় যে জিনিসগুলো গ্রিন কালার, অর্থাৎ যার মধ্যে ক্লোরোফিল পিগমেন্টটা রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা ম্যাগনেসিয়ামকে পেয়ে থাকি। তাই যদি একদম ইজি সোর্স বলি ম্যাগনেসিয়ামের, তাহলে সেটা অবশ্যই করে যে কোনো গ্রিন ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস, এগুলোর মধ্যে আমরা ম্যাগনেসিয়াম বেশ ভালো পরিমাণে কিন্তু পাবো। ম্যাগনেসিয়ামের যদি ফাংশনসে আসি, তাহলে দেখা যায় ম্যাগনেসিয়ামের ফার্স্ট ফাংশন হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি একটা বোন ফর্মিং মিনারেল। কারণ বোন ফরমেশনের জন্য যে বেসটা লাগে, যে ভিত্তিটা লাগে, সেইটা তৈরি করে ম্যাগনেসিয়াম। এরই সাথে সাথে কিন্তু ম্যাগনেসিয়াম আরো বেশ কিছু ক্ষেত্রে, অর্থাৎ কিছু কেমিক্যাল রিয়াকশনে কোফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা কোফ্যাক্টর, কোএনজাইম এর আগে বহুবার পড়েছি, এই টার্মগুলো শুনেছি। তো ম্যাগনেসিয়ামও কিন্তু এরকমই কোফ্যাক্টর হিসেবে কাজ করে। কি কি ক্ষেত্রে, কোন কোন কেমিক্যাল রিয়াকশনস গুলোতে কাজ করে? এনার্জি প্রোডাকশনের অর্থাৎ ক্রেবস সাইকেলের ক্ষেত্রে কোফ্যাক্টর হিসেবে কাজ করছে। এই ডিএনএ আরএনএ সিনথেসিস করতে কোফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমাদের বডিতে মেইনলি প্রোটিন সিনথেসিস করতে কোফ্যাক্টর হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম। অর্থাৎ ম্যাগনেসিয়াম যদি ডেফিসিয়েন্ট হয়, তাহলে যেরকম আমাদের বোন হেলথটা এফেক্টেড হবে, একই রকম ভাবে কিন্তু আমাদের এনার্জি লেভেলটা ডাউন থাকবে এবং ডিএনএ আরএনএ সিনথেসিস, অর্থাৎ এই যে জেনেটিক্যাল ফ্যাক্টর গুলো, যে জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, সেগুলোও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। নেক্সট কি কাজ করছে আমাদের ব্রেন এবং নার্ভাস হেলথের ক্ষেত্রে? এই যে নার্ভাস টিস্যুজ বা সেল মেমব্রেন, এখানে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার কাজ করে, অর্থাৎ এই যে সিগন্যাল ট্রান্সমিশন চলছে, এই সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম কি করছে? এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্টেশন হচ্ছে সিগন্যালের, সেইটাকে ট্রিগার করতে হেল্প করে ম্যাগনেসিয়াম, যে কারণে আমরা পারিপার্শ্বিক অনুভূতিগুলোকে বুঝতে পারছি, সেটা ম্যাগনেসিয়ামের কারণে। এবং সেই কারণেই দেখা যায়, যেহেতু এটা আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেমকে রেগুলেট করছে, তাই ম্যাগনেসিয়ামের যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে ব্রেন ফগ দেখা যায়, অর্থাৎ হঠাৎ করে ভুলে যাওয়া, কি হচ্ছে আশপাশে কিছু বুঝতে না পারা, পুরো ব্ল্যাক আউট হয়ে যাওয়া, একটা কনফিউশন স্টেট চলে আসে কিন্তু এই ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হলে। নেক্সট যদি এবারে আমি হার্ট হেলথ এবং মাসেল হেলথের ক্ষেত্রে বলি, ম্যাগনেসিয়াম এই মাসেল গুলোর কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে হেল্প করে, যে কারণে মাসেল গুলো প্রপারলি ফাংশন করতে পারছে, হার্ট পাম্প করতে পারছে ভালো করে, কারণ এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনটার কারণেই কিন্তু হার্টের পাম্প হচ্ছে এবং পুরো বডিতে ব্লাড সার্কুলেশন চলছে। এই পুরো কাজটাতে সাহায্য করছে ম্যাগনেসিয়াম। ওকে, তাই এই যে ফাংশনস গুলো দেখলাম, এবার এগুলো যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে? মাসেল হেলথ আর হার্ট হেলথের ক্ষেত্রে ক্র্যাম্প দেখা যাবে, মাসেল ক্র্যাম্প, হঠাৎ হঠাৎ করে
কাফ মাসেলে ক্র্যাম্প দেখা যেতে পারে, হার্ট রেটটা স্লো হয়ে যেতে পারে, ঠিক আছে, খুব বেশি হাঁপিয়ে যাব আমরা, রেসপিরেশন রেটটা বেড়ে যেতে পারে। এর সাথে সাথে ফ্যাটিক তো থাকতেই পারে, ঘুমের সমস্যা, ইনসমনিয়া বা স্লিপ ডিসঅর্ডার আসতে পারে। তার সাথে ব্রেন ফগিনেস বা প্রচন্ড একটা লাইক বোন প্রবলেম, বোন এক, জয়েন্ট পেইন, এই সমস্যাগুলো আসতে পারে। এরই সাথে সাথে আমরা দেখতে পারি ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখব যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্ট হয়। ওকে, তাহলে এবার যদি ম্যাগনেসিয়ামকে আমাকে রেগুলার বেসিসে নিতে হয়, কতটা নেব ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট আমি কি বলতে পারি? ইউজুয়ালি দেখা যায় মেল আর ফিমেলের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স কিন্তু ম্যাগনেসিয়ামের থাকে না। অ্যারাউন্ড ফর মেল অ্যারাউন্ড 340 মিলিগ্রাম পার ডে এবং women needs around 310 মিলিগ্রাম পার ডে, এইটা অ্যাডাল্টহুডের জন্য। ওকে, এবার যে টিনেজ সেকশনটা রয়েছে, সেই টিনেজ সেকশনে কিন্তু আবার দেখা যায় যে মহিলাদের অর্থাৎ মেয়েদের বা স্কুল গোয়িং চিলড্রেন যারা, তাদের কিন্তু ম্যাগনেসিয়ামের রিকোয়ারমেন্টটা বেশি। সেইটা কত? আমি যদি গার্লসদের কথা বলি তাহলে ম্যাগনেসিয়ামের রিকোয়ারমেন্টটা কিন্তু ভ্যারি করে মোটামুটি ভাবে 160 থেকে 235 মিলিগ্রাম পার ডে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা ভ্যারি করে অলমোস্ট 120 থেকে। ম্যাডাম বোর্ডটা একটু বড় করলে ভালো হয়। বোর্ডটা তো বড় করতে পারবেন, আপনি স্ক্রিনটা বড় করতে পারবেন, জুম করুন, স্ক্রিনটা বড় হবে আপনার, কারণ এটা তো ফিক্সড বোর্ড, এটা কোনো ডিজিটাল বোর্ড নয়, এটা ফিক্সড বোর্ড, তো বোর্ডটা বড় করা যাবে না, আপনার স্ক্রিনটা আপনি জুম করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই রিকোয়ারমেন্টটা কিন্তু আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দিতে পারবো। এবার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে গেলে আমাকে কিরকম ফুড নিতে হবে? এক্স্যাক্টলি প্রত্যেকটা ফুডের মধ্যে ম্যাগনেসিয়াম কন্টেন্ট কতটা রয়েছে সেটাকে স্পেসিফাই করার দরকার হয় না, কারণ আমি বলতে পারি যেটা গ্রিন লিফি ভেজিটেবলস যেটা বললাম, তো যে কোনো লিফি ভেজিটেবলস এর মধ্যে ম্যাগনেসিয়াম বেশ ভালো পরিমাণে থাকছে। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ম্যাগনেসিয়াম, ঠিক আছে, যে কোনো লিফি ভেজিটেবলস। নেক্সট কি থাকে? বিভিন্ন ধরনের সিরিয়াল প্রোডাক্টস বা পালসেস, অর্থাৎ ডাল জাতীয় খাবার, দানা শস্য, এগুলোর মধ্যেও কিন্তু আমরা ম্যাগনেসিয়াম পাই। তাই আমাদের যে ডেইলি রুটিনটা রয়েছে, সেই ডেইলি রুটিনে যখনই আমরা বিভিন্ন আনপলিশড সিরিয়ালস কে অ্যাড করছি, পালসেস অ্যাড করছি, লিফি ভেজিটেবলস অ্যাড করছি, তখনই কিন্তু আমরা এনাফ অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়ামকে আমার বডিতে গেইন করতে পারবো। ওকে, এটা বোঝা গেল? এটার মধ্যে আশা করি কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, এরপরে চলে আসবো নেক্সট মিনারেল যেটা বোন হেলথের জন্য দরকার, সেটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। আচ্ছা, ক্যালসিয়াম আর ফসফরাস এই দুটোর রিলেশন হয়তো আমরা এর আগে দেখেছিলাম যে ক্যালসিয়াম একা কাজ করতে পারে না, ক্যালসিয়ামকে কাজ করার জন্য এই ফসফরাসের দরকার হয়, কিন্তু সেই ফসফরাস কতটা দরকার হচ্ছে? ক্যালসিয়ামের অর্ধেক পরিমাণ ফসফরাস দরকার হয়। এবং যে ধরনের খাবারগুলোতে আমি ক্যালসিয়াম পাচ্ছি, অলমোস্ট সেই খাবারগুলো থেকেই কিন্তু আমি ফসফরাসের রিকোয়ারমেন্টটাকে পূরণ করে নিতে পারবো। সেই খাবারগুলো কি? যেরকম সয়াবিনের মধ্যে পাচ্ছি আমি, বিভিন্ন নাটস এর মধ্যে পাচ্ছি, ভেজিটেবলস এর মধ্যে পাচ্ছি, তো এই সবগুলো থেকেই কিন্তু আমি ফসফরাসের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারছি। তো ফসফরাসের মেজর কাজটা কি থাকে? ইউজুয়ালি দেখা যায় যে ফসফরাস যেরকম আমার
বোন হেলথ কে ভালো রাখছে, বোন ফরমেশনে হেল্প করছে, ঠিক একই রকম ভাবে ফসফরাস আমাদের এটিপি, জিটিপি এইগুলোর সিনথেসিসে হেল্প করে, অর্থাৎ এনার্জি প্রোডাকশনেও কিন্তু হেল্প করছে। কারণ এই যে এটিপির কথা বলছি বা এডিপি বলছি, এই যে টার্ম গুলো এখানে যে পিটা রয়েছে, এই পি মানেই হচ্ছে ফসফরাস, অর্থাৎ অ্যাডিনিন, অ্যাডিনোসিন ডাইফসফেট বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই পি মানেই ফসফরাস, অর্থাৎ একটা এনার্জি প্রোডাকশনের জন্য বা এনার্জিকে স্টোর করে রাখার জন্য আমার ফসফরাসের প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, নেক্সট কাজটা কি করে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে ফসফরাস। ম্যাম অ্যাডেনিন মানে কি বললেন? অ্যাডেনিন তো একটা ডিএনএ এর একটা ফরমেশন, একটা বেস, ঠিক আছে? যেরকম আমরা নাইট্রোজেন বেস দেখি, তো দু রকমের নাইট্রোজেন বেস থাকে, একটা পিউরিন বেস, একটা পিরিমিডিন বেস। সেখানে আবার বেশ কিছু এই ফ্যাক্টরস গুলো থাকে, লাইক অ্যাডিনিন, গুয়ানিন, এই ধরনের যে ফ্যাক্টরস গুলো থাকে, সেখানে অ্যাডিনিন, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হচ্ছে ফসফরাস, এটিপি ফুল ফর্মটা, ঠিক আছে? আচ্ছা, তো এবারে যেটা বলছিলাম যে ফসফরাস কি করছে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস কে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। ফসফরাস ইউজুয়ালি একটা নিউট্রিয়েন্টস এর সাথে বাইন্ড আপ করছে এবং তারপরে তাকে আরেকটা জায়গায় বিভিন্ন সেলের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করে। আমি যদি আমার ডিএনএ আরএনএ এর সিনথেসিসের ক্ষেত্রেও যাই, তাহলে এখানেও দেখা যায় যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটা শুধুমাত্র ডিএনএ বা আরএনএ নয়, ডিএনএ, আরএনএ, ফসফোলিপিড যেটা সেল মেমব্রেনে আমরা পাই, সেই ফসফোলিপিড সিনথেসিস করতে, বিভিন্ন ধরনের এনজাইমকে সিনথেসিস করতেও কিন্তু ফসফরাস কাজ করে। নেক্সট কাজটা দেখা যায় আমাদের মেটাবলিজমের ক্ষেত্রে। বিশেষ করে ফসফরাস কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করে। কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফলেই কিন্তু এই এটিপি তৈরি হচ্ছে, এনার্জি প্রোডাকশন হচ্ছে, তো সেই কার্বোহাইড্রেটের মেটাবলিজমে সাহায্য করে। নেক্সট কাজ যেটা দেখা যায় সেটা আমাদের নার্ভাস সিস্টেম রিলেটেড। আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রেও পড়েছিলাম যে ক্যালসিয়ামের একটা ফাংশন রয়েছে আমাদের নার্ভ সিগন্যাল ট্রান্সমিশনে, সেই একই সাথে ফসফরাসও কাজ করছে। কিছু ক্ষেত্রে ফসফরাস আমাদের ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে, আমাদের বডিতে জলের ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করছে ফসফরাস। ওকে, এইটুকুর মধ্যে কোনো ডাউট? এটার মধ্যে কারণ কোনো ডাউট থাকলে বলতে পারবে। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমি ফসফরাসের রিকোয়ারমেন্টে যাই, তাহলে রিকোয়ারমেন্ট কতটা হয়? মোটামুটি ভাবে দেখা যায় মেল অ্যান্ড ফিমেল দুজনের ক্ষেত্রে কিন্তু ফসফরাসের রিকোয়ারমেন্ট হচ্ছে 600 মিলিগ্রাম পার ডে। এবারে প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়ামেরও রিকোয়ারমেন্ট আমরা দেখেছিলাম 600 মিলিগ্রাম, আবার ফসফরাসেরও রিকোয়ারমেন্ট হচ্ছে 600 মিলিগ্রাম। তো বেসিক্যালি আমরা যতটা পরিমাণে ফসফরাস নিচ্ছি পুরোটা কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না, সেই জন্যই আমরা ফসফরাসের রিকোয়ারমেন্টটাকে এই 600 মিলিগ্রামের মধ্যে রাখি, ঠিক আছে? আমাকে ভাবতে হবে ফসফরাস রিকোয়ারমেন্ট শুড বি 600 মিলিগ্রাম পার ডে, এটা আমাকে মেনটেন করতে হবে। যদি ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়, ইউজুয়ালি ফসফরাস ডেফিসিয়েন্সি হয় না, যদি ক্যালসিয়াম আমরা প্রপারলি রাখি তাহলে ফসফরাস ডেফিসিয়েন্সি হয় না, বাট তাও ফসফরাসের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি কি প্রবলেম দেখা যায়। আচ্ছা, তার আগে বলে দিই কি কারণে ফসফরাস ডেফিসিয়েন্সি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমরা যদি এক্সেসিভ অ্যান্টাসিড ইউজ করছি, মানে কথায় কথায় জাস্ট গ্যাস, অম্বল, কোনো অ্যাসিডিটি হয়েছে, সঙ্গে সঙ্গে একটা কোনো অ্যান্টাসিড খেয়ে নিলাম, তো এই ইউজেসটা যদি বেশি হয়ে যায় তাহলে ফসফরাস ডেফিসিয়েন্সি হতে পারে। ম্যাম অ্যাডেনিনের মধ্যে কি গ্যাস ট্যাবলেট আসবে? হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট, হ্যাঁ হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট গুলোকেই বা যেগুলো বদ হজম হয়েছে তারপরে আমি যেগুলো নিচ্ছি
এইগুলোর মধ্যে আসে আর কি। অ্যান্টাসিড যদি ইউজ করছি। নেক্সট কি হয়, যদি কিডনি সমস্যা থাকে, তাহলে কারোর ধরুন ডায়ালিসিস হচ্ছে, ডায়ালিসিসের কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ইউরিনের মাধ্যমে এই ফসফরাস আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তখন একটা ডেফিসিয়েন্সি হতে পারে। নেক্সট হচ্ছে, যদি ভিটামিন ডি কম থাকে বডিতে, ভিটামিন ডি ডেফিসিয়েন্ট যদি হয়, তখন ডেফিসিয়েন্সি হতে পারে। আরেকটা ক্ষেত্রে দেখা যায় প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে, অর্থাৎ প্রিম্যাচিওর ইনফ্যান্ট যারা, ঠিক আছে, 7 মাস বা 7.5 মাস, 8 মাসে যাদের ডেলিভারি হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফসফরাসের ডেফিসিয়েন্সি অনেক সময় দেখা যায়। এবার যদি এই ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়, তাহলে সমস্যা কি হবে, বোন গ্রোথ আটকে যাবে, অর্থাৎ গ্রোথ ফেলিওর দেখা যাবে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রোথ ফেলিওর। এছাড়া আর নর্মালি ইন জেনারেল সবার জন্য কি প্রবলেম হতে পারে, উইকনেস, ঠিক আছে, এই সমস্যা আসতে পারে। এছাড়াও এই যে উইকনেসটা হচ্ছে, এটা ফ্যাটিক, টোটাল বডি ফ্যাটিক হতে পারে। আরেকটা হতে পারে অনলি মাসকিউলার উইকনেস হতে পারে, ঠিক আছে, মাসেল ফ্যাটিক, কোনো কাজ করার ইচ্ছা পাচ্ছি না, একটু কাজ করলেই গা হাত পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, হাড়ের ব্যথা নয়, নর্মালি গা হাত পায়ে ব্যথা হচ্ছে, এই প্রবলেম গুলো আসতে পারে। এছাড়াও দেখা যেতে পারে যে ওই একটা ঝিমুনি ভাব সারাদিনে, এরকম কিছু কিছু সমস্যা কিন্তু আমরা দেখতে পাই যদি ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে। নেক্সট যেই মিনারেলসটা জানবো সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড। এই তিনটেকে কেন একসাথে রাখা হয়েছে, বিকজ এই তিনটে একসঙ্গে কাজ করে। কিসে কাজ করছে, আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করছে, ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে। এই তিনটে মিনারেলসকে একসঙ্গে বলা হয় ইলেকট্রোলাইট। আগে কি হয়, মার্কেটে এমনি ইলেকট্রোলাইট পাউডার পাওয়া যায়, ওআরএস পাউডার পাওয়া যায়, তো এগুলো অ্যাকচুয়ালি কি, কখন দেওয়া হয়, যখন বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে প্রচন্ড গরমে, অথবা অনেক বমি হচ্ছে বা ডায়রিয়া হয়েছে, সেই অবস্থায় তাদেরকে ইলেকট্রোলাইটস বা ইলেকট্রল পাউডার বা ওআরএস পাউডার দেওয়া হচ্ছে। কেন, ওয়াটার ব্যালেন্স মেনটেন করতে। এই ইলেকট্রল পাউডার বা এই ওআরএস এর মধ্যে মেজর কম্পোজিশন কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড, বিকজ এই তিনটেই আমাদের বডির জলের ভারসাম্যটাকে বজায় রাখছে। কিভাবে বজায় রাখছে, আমাদের যে সেলগুলো থাকে, সেলগুলো তো এইভাবে পরপর পরপর সাজানো রয়েছে, ঠিক আছে, সেলগুলো কিন্তু ফাঁকা নয়, সেলের ভিতরে একটা ফ্লুইড থাকে, সেলের বাইরেও একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা কি করে, সেলের ভিতরের যে ফ্লুইডটা রয়েছে সেটা একটা চাপ দিচ্ছে, একটা প্রেসার দিচ্ছে, যার কারণে বাইরের ফ্লুইডটাও একটা প্রেসার দিচ্ছে। দুদিকের প্রেসারটার কারণে সেল নিজেদের স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারছে। যদি কোনো কারণে এই ভিতরের ফ্লুইড বেশি হয়ে যায়, তাহলে সে বেশি প্রেসার দেবে, তখন সেলটা ফেটে যেতে পারে। একই রকম ভাবে যদি বাইরের ফ্লুইডটা বেশি হয়ে যায়, তখন ও সেলের উপরে চাপ দেবে, সেলটা ছোট হয়ে যাবে এবং সেলের ভিতরে যে ফাংশনস গুলো চলছে সেগুলো হবে না। তো এই ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে হয়। সেলের ভেতরের যে ফ্লুইড থাকে তাকে বলা হয় ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেহেতু ভিতরে রয়েছে তাই ইন্ট্রা, সেলের ভেতরে রয়েছে তাই সেলুলার, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এবং সেলের বাইরে যে ফ্লুইডটা থাকছে, যারা দুটো সেলের স্ট্রাকচারটাকে মেনটেন করছে, তাদেরকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড।
কারণ ও সেলের বাইরে রয়েছে। এবার এই যে ইন্ট্রাসেলিউলার ফ্লুইড, এই ইন্ট্রাসেলিউলারের মধ্যে নিজের কম্পোজিশন থাকে পটাশিয়াম, আর এক্সট্রাসেলুলারের মধ্যে নিজের কম্পোজিশন থাকে সোডিয়াম আর ক্লোরিন। ঠিক আছে, অর্থাৎ এক্সট্রাসেলুলারের মধ্যে আমরা পাচ্ছি সোডিয়ামকে এবং ইন্ট্রার মধ্যে পাচ্ছি আমরা ক্লোরিনকে। এবার যদি আলাদা আলাদা করে ভাবি, মানে যদি শুধুমাত্র সোডিয়ামের কথা ভাবি, সোডিয়ামকে কিন্তু আমরা আলাদা ভাবে পাই না। খাবারের মধ্যে হয়তো আমরা সোডিয়াম পাই, কিন্তু যদি ইনস্ট্যান্ট সোডিয়াম সোর্স বলি তাহলে সোডিয়াম একা থাকতে পারে না। সোডিয়ামের সঙ্গে সবসময় ক্লোরিন থাকবে, মানে সোডিয়াম ক্লোরাইড, এই NaCl, এই ফরমেশনেই সোডিয়াম থাকে। ঠিক আছে, যেটা আমরা পাই আমাদের খাবার নুনের মধ্যে পাই, এই ফরমেশনেই সোডিয়াম থাকে এবং এইভাবেই সোডিয়াম কাজ করতে পারে ক্লোরিনের সঙ্গে একসাথে। তো সোডিয়াম ইউজুয়ালি আমরা কোথায় কোথায় পাচ্ছি? আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে পাচ্ছি, এছাড়াও আমি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা থাকে, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যেও কিন্তু আমরা সোডিয়ামকে পাই। সোডিয়ামের কাজ কি? হার্ট মাসেলের কন্ট্রাকশনে সাহায্য করছে। ঠিক আছে, কন্ট্রাক্ট করতে হেল্প করছে। নেক্সট, নার্ভাস সিস্টেমকে আরো বেশি এক্সাইটেড করছে, নার্ভাস সিস্টেমের উদ্দীপনাটাকে বাড়াতে সাহায্য করে সোডিয়াম। এবং এই যে প্রেশারটা রয়েছে, এই প্রেশারটাকে মেনটেন করছে। নেক্সট কি কাজ করছে? আমাদের বডির মধ্যে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্যটাকে বজায় রাখছে। যেহেতু ও জল সাম্য বজায় রাখছে, ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করছে, তাই জন্য অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় থাকছে। অতিরিক্ত যদি হিট হয়ে যাচ্ছে, বডির টেম্পারেচারটাকে মেনটেন করছে। সেই জন্য বডি যখন অতিরিক্ত হিট হয়ে যায় বা বডিতে যখন জলের ভাগ বেড়ে যাচ্ছে, আমাদের ঘাম হচ্ছে এবং তার সাথে সাথে সোডিয়াম বেরিয়ে যায়। ঠিক আছে, এই কাজগুলো আমি সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাই। এবার যদি পটাশিয়ামের ক্ষেত্রে আসি, পটাশিয়ামের ক্ষেত্রে কি দেখা যায়? পটাশিয়াম একই রকম ভাবে মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন দুটোকে কন্ট্রোল করছে। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম হার্ট মাসেলকে কন্ট্রাক্ট করছে, পটাশিয়াম এই কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করছে, অতিরিক্ত কন্ট্রাক্টেড হতে দিচ্ছে না। তার মানে সেটা যাতে নর্মাল রেট হয়, তার রিল্যাক্সেশনটা যাতে হয়, সেইটাকে মেনটেন করছে পটাশিয়াম। একই রকম ভাবে অ্যাসিড আর বেস দুটো ব্যালেন্সকে মেনটেন করছে। তার সাথে সাথে আমাদের নার্ভাস সিস্টেমে নার্ভাস ফাংশনিং এ কাজ করছে। এবং দেখা যায় যে কখনো কখনো এই পটাশিয়াম গ্লাইকোজেন এবং প্রোটিন সিনথেসিসে হেল্প করে। কেন করে? এর কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশন নেই, বাট এই যে পটাশিয়াম, এই কোথায় রয়েছে? সেলের মধ্যে রয়েছে, এবং আমাদের সেলের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কাজ হচ্ছে, সেলের বাইরে কাজ হয় না। সেলের বাইরে এই মিনারেলস এর প্রয়োজনীয়তা শুধুমাত্র সেলের চাপটাকে মেনটেন করার জন্য, আর কিছু নয়। তাহলে সেলের ভিতরে যে কাজ হচ্ছে, সেই কাজে কি হচ্ছে? গ্লাইকোজেন তৈরি হয়, প্রোটিন সিনথেসিস হচ্ছে, সমস্ত কাজ তো সেলের ভিতর হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম হেল্প করে। এবং এই এক্সট্রা সেলুলারের থেকে ইন্ট্রাসেলুলারের পরিমাণটাও বেশি হয়। পরিমাণটা, অর্থাৎ আমাদের ফ্লুইডের পরিমাণটাও কিন্তু বেশি হয় এক্সট্রা সেলুলারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবারে যদি আমি বলি যে তাহলে যদি এই সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড এদের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? যদি ডেফিসিয়েন্সি হয়, একটা ভীষণ কমন সিমটম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মাথা ঘোরা। মাথা ঘুরবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। এটা সাইনস এন্ড সিমটমস এর মধ্যে বলতে পারি। কিন্তু
একে যদি আমরা নাম দিই কোনো, তাহলে দেখা যায়, যদি আমি প্রথমে সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের ক্ষেত্রে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে একে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। ঠিক আছে, সরি, হাইপোন্যাট্রেমিয়া। অর্থাৎ যখন সোডিয়ামের পরিমাণ কমে গেল, সেই অবস্থাটাকে বলা হবে হাইপোন্যাট্রেমিয়া। হাইপোন্যাট্রেমিয়াতে কি হচ্ছে, বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, আমাদের ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, ঠিক আছে, লো বিপি হচ্ছে, এবং অনেক মানে ইনডাইজেশন রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে, এবং লাস্টলি যেটা দেখা যাচ্ছে, নার্ভাস সিস্টেম, নার্ভাস ফাংশনিংটা বন্ধ হয়ে যেতে পারে। মানে আমরা বলি না মাঝে মাঝে যে আমাদের মাথা কাজ করছে না, কি ভাবছি কি করছি বুঝতে পারছি না। তো এই বিষয়গুলো দেখা যায় যখন সোডিয়াম ডেফিসিয়েন্ট হচ্ছে। ম্যাডাম হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রেমিয়া, হ্যাঁ। ওকে। এবং যখন সোডিয়াম বেড়ে যায় তখন একে বলা হয় হাইপারন্যাট্রেমিয়া। সোডিয়াম বেড়ে যাচ্ছে, হাইপার মানে আমরা জানি বেড়ে যাওয়া। হাইপারন্যাট্রেমিয়াতে কি হচ্ছে, আমাদের জল তেষ্টা বেশি পায়। তখন বডি চায় সোডিয়ামকে ধরে রাখতে, তো জল তেষ্টা বেড়ে যাচ্ছে, প্রচন্ড উইকনেস লাগতে পারে, একটা বমি বমি ভাব হতে পারে, এবং যেটা খুব সিভিয়ার প্রবলেম হয় সেটা হচ্ছে ইন্টারনাল হেমারেজ হতে পারে, ব্রেন হেমারেজ হতে পারে, অ্যান্ড সেটা হচ্ছে ইন্টারনাল হেমারেজ। তো এই সমস্যাটা দেখা যায় হাইপারন্যাট্রেমিয়ার ক্ষেত্রে। হাইপারন্যাট্রেমিয়া মোটামুটি কখন হয়, ইউজুয়ালি যদি রক্তের মধ্যে 160 মিলিমোল পার লিটার ব্লাড যদি হয়ে যায়, তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলি হাইপারন্যাট্রেমিয়া। আদারওয়াইজ সোডিয়াম কিন্তু আমাদের বডিতে খুব একটা স্টোর থাকে না, সেটা বেরিয়ে যায়। তাই অতিরিক্ত সোডিয়াম আমাদের মানে খুব একটা দেখা যায় না, মানে রেয়ার কেসে দেখা যায় সোডিয়ামের এই হাইপারন্যাট্রেমিয়ার প্রবলেমটা। বাট যাদের হাইপারন্যাট্রেমিয়া রয়েছে বা যাদের হাই বিপি রয়েছে, তাদের ক্ষেত্রে হাইপারন্যাট্রেমিয়া চান্সটা বেশি হতে পারে। কারণ বলতে পারি হাই বিপির ক্ষেত্রে কি বলা হয়, যে হাই বিপিতে নুন খেতে বারণ করা হয়, তাই না? কেন বলা হয়? কারণ বডি যদি সোডিয়াম বেড়ে যায়, যদি হাইপারন্যাট্রেমিয়া হয়ে যায়, তাহলে সে জলকে ধরে রাখবে। কারণ সোডিয়ামের কাজটাই তাই। বর্ষাকালে এই কারণেই নুনের কৌটো রসে যাচ্ছে, নুনের কোনো কন্টেনারের মধ্যে যদি নুন রাখি, দেখবো কি সেটা জল হয়ে গেছে, কারণ সে বাতাস থেকেও জলীয় বাষ্পকে শোষণ করে। তো বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইডের নেচারটাই তাই, ওয়াটারকে ধরে রাখা। আমার বডিতেও যদি সোডিয়াম বেড়ে যাচ্ছে, তাহলে জল ধরে রাখবে। তখন কি সমস্যা হবে? কিডনি ফেলিওরের সমস্যা, ইউরিনেশন কমে যাবে, হাই বিপি, কারণ রক্তের চাপ বেড়ে যাচ্ছে, তখন হাই বিপির সমস্যা, এরকম সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। বোঝা গেল? নেক্সট হ্যালো ম্যাম, পটাশিয়ামের ক্ষেত্রে বলুন। বলছি হাইপোনাট্রেমিয়াতে যেমন এই হাইপারনাট্রেমিয়াতে যেমন জল বেশি তেষ্টা পাচ্ছে, তাহলে তার উল্টো কি হবে, যে প্রথমটা ক্ষেত্রে জল তাহলে পিপাসা পাবে না? মানে ডিহাইড্রেশন হচ্ছে মানে তখন এই সমস্যাটা দেখা যাবে। তেষ্টা পাবে না, তাই তো? হ্যাঁ, মানে মুখ শুকিয়ে যাবে, কিন্তু সেই যে জলের চাহিদা সেটা হবে না, ঠিক আছে? কারণ সোডিয়াম আছে তাই বডি জল টানছে, সেই জন্য জল তেষ্টা বেশি পাচ্ছে। সোডিয়াম নেই তার মানে জল তেষ্টা পাচ্ছে না? না, পাচ্ছে না সেটা বলাটা ভুল, আমাদের বডির কারণের জন্য জল তেষ্টা পাবে। মানে কি হয়, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তার জন্য আমার জল তেষ্টার ভাবটা আসবে। তখন আমার হাইপোথ্যালামাস, আমরা যখন ওয়াটার পড়বো দেখবো, তখন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেবে বডিতে জল কমে গেছে, তাই জল লাগবে। কিন্তু সেটা যখন হাইপারন্যাট্রেমিয়া হচ্ছে, তখন সোডিয়ামের কারণে জল প্রয়োজন হয়, তখন কিন্তু আমার বডির নিড নয়। জল তেষ্টাটা যেটা পাচ্ছে সেটা আমার বডির নিড নয়, বডিতে এত বেশি করে সোডিয়াম রয়েছে
যে সেই সোডিয়ামটার কারণে জল তেষ্টাটা পাচ্ছে, যাতে করে ওয়াটার সাপ্লাই হতে থাকে সোডিয়ামের কাছে, ঠিক আছে? এবং যখন সোডিয়াম কম থাকবে তখনও জল তেষ্টা পেতে পারে, কিন্তু তার একটা মানে প্রপার একটা রিজন রয়েছে, তার একটা ইম্পর্টেন্স রয়েছে। কিন্তু হাইপারন্যাট্রেমিয়ায় যখন জল তেষ্টা বেশি পাচ্ছে, সেখানে কিন্তু তার কোনো ইম্পর্টেন্স নেই। বুঝা গেল? ওকে ওকে। আচ্ছা, এবারে চলে আসবে তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে যখন যদি কমে যায় পটাশিয়াম লেভেল, তাহলে একে বলে হাইপোক্যালেমিয়া। ঠিক আছে? আচ্ছা, এই দুটো নাম একটু মাইনিউটলি দেখবেন। আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে হাইপোক্যালসেমিয়া দেখেছি বা হাইপার ক্যালসেমিয়া হয়। হ্যাঁ, যদি ক্যালসিয়াম বেড়ে যায় বা কমে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যালসেমিয়া। আর পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে ক্যালেমিয়া, কারণ পটাশিয়ামের অক্ষরটা হচ্ছে কে, তো সেখান থেকে এসেছে ক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালেমিয়া যদি বেড়ে যায়। আচ্ছা, হাইপোক্যালেমিয়াতে কি হচ্ছে? হাইপোক্যালেমিয়াতে দেখা যায় প্রথমত একদম নার্ভাস সিস্টেম, প্রথমেই নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, মানে ফরগেটফুলনেস, কনফিউশন। এক্ষুনি আপনি একটা কথা বললেন যে এই কাজটা করে নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে উইদিন আ সেকেন্ড আমি আবার আপনাকে প্রশ্ন করছি যে এটা কি করব, মানে এরকম একটা কনফিউশন স্টেট তৈরি হচ্ছে। ভুলে যাচ্ছে মানুষ, আগের কথা কিছু মনে থাকছে না, এবং হাত কাঁপে, বা হয়তো বাকি যে সিগন্যাল, মানে আমার বডিতে কোথাও হয়তো কোনো পেন হচ্ছে, বা হয়তো কেটে গেছে, বা একটা মশা কামড়েছে, সেই জিনিসগুলোও কিন্তু বোঝা যায় না। এই ধরনের প্রবলেম আমরা দেখতে পাই যদি হাইপোক্যালেমিয়া হয়। ঠিক আছে? এবং তার সাথে সাথে অবশ্যই করে হার্ট রেটটা ইরেগুলার হয়ে যায়, খুব কমে যায়। বেসিক্যালি হার্ট রেটটা কমে যেতে পারে, ইরেগুলার হয়ে যায় হার্ট রেটটা। এই অবস্থাগুলো আমরা দেখতে পারি হাইপোক্যালেমিয়াতে। এবং হাইপার ক্যালেমিয়া খুব একটা দেখা যায় না, সেই জন্য হাইপার ক্যালেমিয়া কিন্তু ওরকম অ্যাজ সাচ কোনো সিমটমস নেই, মেনলি হাইপোক্যালেমিয়াই দেখা যায়। এছাড়াও যেটা সমস্যা হয় এই হাইপোক্যালেমিয়াতে, সেটা হচ্ছে মাসকিউলার ক্র্যাম্পস দেখা যায়। ঠিক আছে? দেখবেন অনেকের হয় যে খুব ক্র্যাম্পস আসে, মানে কাফ মাসেলে একটা টান ধরে, এবং তারপরে যখন জল খাওয়া হয় প্রপারলি, তখন কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। কেন? কারণ বডি ডিহাইড্রেটেড হয়ে গেছিল, পটাশিয়াম লেভেল কমে গেছিল। যখন জল খাওয়া হলো, বডিতে ওয়াটার ব্যালেন্সটা যখন মেনটেন হয়ে গেল, তখন আস্তে আস্তে করে সেই ক্র্যাম্পটাও ঠিক হয়ে গেল। এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে? এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো ডাউট? ওকে, আশা করি এগুলো ক্লিয়ার আছে। হ্যাঁ, বলুন। ঠিক আছে ঠিক আছে। বলছি যাদের কিডনির সমস্যা আছে তাদের কি তাহলে সোডিয়াম, পটাশিয়াম আর এই ক্লোরাইড কি প্রয়োজন শরীরে? যাদের কিডনির প্রবলেম রয়েছে সেক্ষেত্রে পটাশিয়ামকে রেস্ট্রিক্ট করতে হয়। সোডিয়াম পটাশিয়াম দুটোই, এবং সেক্ষেত্রে পটাশিয়ামের রেস্ট্রিকশনটা আরো বেশিই থাকে, সেইটাকে মেনটেন করতে হয়। ওকে, আচ্ছা। এরপরে এই গেল আমাদের ম্যাক্রোমিনারেলস এর কথা। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে মাইক্রোমিনারেলস। মাইক্রোমিনারেলস এর ক্ষেত্রে আমরা আগেও পড়েছিলাম যে বেশ কয়েকটা মাইক্রোমিনারেলস রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা আয়রনকে দেখেছিলাম যে আয়রন হচ্ছে তার ইম্পর্টেন্স এর দিক থেকে আয়রনকে আমরা ম্যাক্রোমিনারেলস এর সমকক্ষ ভাবতে পারি। ঠিক আছে? সেরকম প্রয়োজনীয়তা কিন্তু আয়রনের রয়েছে। কেন আয়রনের রয়েছে? বিকজ আয়রন আমাদের বডিতে মেজর বেসটা তৈরি করে। কি তৈরি করছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করছে, এবং তার সাথে সাথে আমাদের বডির মধ্যে আরো বিভিন্ন ফাংশনস রয়েছে, সেইখানেও কিন্তু আয়রন যোগ থাকে। বিভিন্ন এনজাইম রয়েছে
যেখানে আয়রন যোগ থাকে। সেই এনজাইমের নামগুলো একটু জাস্ট আমরা নোট করে নেব। বিভিন্ন ধরনের এনজাইম লাইক হিমোপ্রোটিন, যে এনজাইমটা হিমোগ্লোবিনকে সিনথেসিস করতে হেল্প করছে। এছাড়াও ফ্ল্যাভোপ্রোটিন, এরকম কিছু কিছু এনজাইম থাকে যাদের মধ্যে কিন্তু আয়রন যুক্ত থাকে। আয়রনের যদি সোর্স বলি, আয়রনের যে সোর্সেসটা, সেটা দুটো সোর্স থাকে। প্লান্ট সোর্স, একটা অ্যানিমাল সোর্স। প্লান্ট সোর্সের মধ্যে আমরা কি দেখব? বিভিন্ন ধরনের আনপলিশড গ্রেনস, ঠিক আছে, এবং তার সাথে মিলেটস অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি, এগুলোর মধ্যে আমরা আয়রন পাচ্ছি। এছাড়াও বিভিন্ন শাকের মধ্যে আয়রন পাওয়া যায়, লাল শাক, পালং শাক, নোটে শাক, কুমড়ো শাক, লাউ শাক, মানে এই যে যত রকমের শাক সবজি রয়েছে তার মধ্যে আমরা আয়রন পাবো। বিভিন্ন সবুজ সবজি লাইক হচ্ছে কুমড়ো, পটল, বেগুন, এই ধরনের সবজিগুলোর মধ্যে আমরা আয়রন পাচ্ছি। নেক্সট যদি সিডস এর মধ্যে আসি, তাহলে তিল দানা বা সেসাম সিডস এর মধ্যে আমরা খুব ভালো পরিমাণে আয়রন পেয়ে থাকি। এবং যদি অ্যানিমাল সোর্সে আসি, অ্যানিমাল সোর্সের মধ্যে সব থেকে ভালো সোর্স হচ্ছে লিভার, কারণ আয়রন অ্যানিমাল বডিতে লিভারে স্টোর হয়, তাই মিট, লিভারটা খুব ভালো সোর্স। এছাড়াও মাছ, মাংস, ডিম, এগুলোর মধ্যেও কিন্তু আমরা আয়রনকে পেয়ে থাকি, ঠিক আছে। বাট প্রবলেম হচ্ছে যে এই যে প্লান্ট সোর্স থেকে আয়রন পাচ্ছি, এর পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হয় অ্যানিমাল সোর্সের তুলনায়। মানে আমি নর্মালি যদি লিভার থেকে 6 মিলিগ্রাম আয়রন পাই পার 100 গ্রামস, যদি 6 মিলিগ্রাম আয়রন পাই, সেখানে একটা নর্মাল লাইক ফুলকপি থেকে আমি কিন্তু পাবো প্রায় 40 মিলিগ্রামের মতন আয়রন 100 গ্রামে, এবং যেটা আমি ন্যাচারালি খুব ভালোভাবে নিতেও পারবো। 100 গ্রাম ফুলকপি নেওয়াটা ডিফিকাল্ট নয়, কিন্তু 100 গ্রাম লিভার নেওয়াটা ডিফিকাল্ট। কেন তাহলে বলা হচ্ছে যে এই অ্যানিমাল সোর্সটা বেটার? কারণ আয়রন যেরকম দুটো সোর্স রয়েছে, আয়রনের ধরনটাও, আয়রনের অ্যাবজর্পশনটাও দু রকমের। এই প্লান্ট সোর্সটাকে বলা হয় থাকে নন হিম আয়রন। নন হিম আয়রন আমরা ছোটবেলায় যোজ্যতা পড়েছিলাম কেমিস্ট্রিতে, সেখানে এই নাম্বার গুলো পড়েছিলাম, যেখানে আয়রনের যোজ্যতা হচ্ছে 3 Fe3+, যেটাকে বলা হয় ফেরিক, এবং অ্যানিমাল সোর্সটার কে বলা হয় হিম আয়রন, এবং এর যোজ্যতা হচ্ছে Fe2+ বা ফেরাস, ঠিক আছে। আমাদের বডি এই ফেরাস আয়রনটাকে অ্যাবজর্ব করতে পারে, ফেরিককে পারে না। তাই যদি আমরা শুধুমাত্র এই ফেরিক আয়রনের উপরেই ডিপেন্ড করি, ন্যাচারালি কিন্তু আমার বডিতে যতই আমি বেশি আয়রন নিই না কেন, আমার বডি সেটা অ্যাবজর্ব করতে পারবে না। কিন্তু সেখানে আমি যদি খুব কম পরিমাণেও অ্যানিমাল সোর্স নিই, তাহলে তার মধ্যে যতটুকু আয়রন পাচ্ছি সেটাই আমি অ্যাবজর্ব করতে পারবো। কিন্তু আমার ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট হচ্ছে 21 মিলিগ্রাম পার ডে। তাহলে এই অ্যামাউন্ট অফ আয়রনটাকে অ্যাবজর্ব করার জন্য যতটা অ্যানিমাল সোর্স আমাকে নিতে হবে, সেটা আমি নিতে পারবো না। কারণ অ্যানিমাল সোর্স গুলোর মধ্যে, কাদের মধ্যে বললাম, যেগুলো আমি রেগুলার নিচ্ছি, ধরুন ডিম রেগুলার নেওয়া যেতে পারে, কিন্তু তার মধ্যে আয়রন আমি কত পাচ্ছি? মাত্র 2 মিলিগ্রাম পার 100 গ্রামস। অর্থাৎ ডিমের মেনলি
এগ ইয়কের মধ্যে আয়রন থাকে। তাহলে 100 গ্রামস এগ ইয়ক নেওয়া মানে 4 থেকে 5টা ডিম আমাকে নিতে হবে। সেটা আমার বডির জন্য অন্য প্রসপেক্টে হেলদি নয়। এই আয়রনের রিকোয়ারমেন্টটা কিন্তু কমে যাচ্ছে। যদি মাছের কথা বলি, মাছে আমি পার 100 গ্রামস অনলি 1 মিলিগ্রাম আয়রন পাচ্ছি, সেটাও আমার পক্ষে পসিবল না। তাহলে আলটিমেটলি কি হলো, আমাকে ডিপেন্ড করতে হবে এই প্লান্ট সোর্সের উপর। এবার এই প্লান্ট সোর্স থেকে, যেটা প্রথমেই বললাম, আমরা অনেকটা পরিমাণে আয়রন পাই। একটা সামান্য ফুলকপি থেকে আমি প্রায় 40 মিলিগ্রামের মতন আয়রন পাচ্ছি। আমি যদি প্লেন ছোলা বলি, যেটা নর্মাল ছোলা ভাজা যেটা হচ্ছে, তার থেকেও আমি প্রায় 100 গ্রাম থেকে অলমোস্ট 10 to 15 মিলিগ্রাম আয়রন পাচ্ছি। সয়াবিন থেকেও আমি এরকমই 10 মিলিগ্রাম পার 100 গ্রামস আয়রন পাবো। আমি যদি রেগুলার বেসিসে খেজুর নিচ্ছি, আমন্ডস নিচ্ছি, অর্থাৎ এই যে ড্রাই ফ্রুটস গুলো নিচ্ছি, এই ড্রাই ফ্রুটস গুলোর মধ্যেও আমি 7 to 10 মিলিগ্রাম পার 100 গ্রামস আয়রন পাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার আয়রনের পরিমাণটাকে কিন্তু আমি বাড়াতে পারবো। তাহলে এবার প্রথমে কি দেখলাম, এই ফেরিক আয়রনটা বডিতে শোষণ হচ্ছে না, অ্যাবজর্ব হচ্ছে না। তাহলে এর জন্য আমরা কি পড়েছিলাম, কিভাবে এটাকে আমি অ্যাবজর্ব করাতে পারবো বডিতে, সেটা আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম, কার মনে আছে? ভিটামিন সি। ভিটামিন সি, ভেরি গুড। তাহলে এই ফেরিক আয়রনের সঙ্গে যখন ভিটামিন সি কে অ্যাড করে দেব, তখন that will be converted into ferrous form and that will be easily absorbed in our body. তাহলে সেই ফর্মে আমি যে কোনো প্লান্ট সোর্সে আয়রনকে নিতে পারবো। ঠিক আছে, এবার যদি আমি এই অ্যামাউন্টটাকে নিচ্ছি, তাহলে আমার বডিতে কি কি ফাংশনস হচ্ছে সেটা দেখবো। প্রথম ফাংশনস যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, নিউট্রিয়েন্টস। আয়রনের মধ্যে মেজর কম্পাউন্ড কি? আয়রন একটা মেটালো প্রোটিন দিয়ে তৈরি, যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। আমরা জানি এই হিমোগ্লোবিনের কাজ আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা। ঠিক আছে, তবে শুধুমাত্র হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন থাকে তা নয়। হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন, এটা ইউজুয়ালি আমরা মাসেলের মধ্যে পেয়ে থাকি এই প্রোটিনটা। এই দুটোরই কাজ হচ্ছে আমার অক্সিজেনকে পুরো বডিতে সার্কুলেট করা। ওকে, নেক্সট, যখন অক্সিজেন বডিতে সার্কুলেটেড হলো, তার মানে এবার ফুড ব্রেকডাউন শুরু হবে। তার অক্সিডেশনের মাধ্যমে সেখান থেকে এনার্জি রিলিজ হবে, আমরা এনার্জি পাবো। এর সাথে সাথে কি হচ্ছে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, যে খাবারটা আমি খেলাম, আমি জানলাম এই খাবারের মধ্যে প্রচুর ভালো ভালো নিউট্রিয়েন্টস রয়েছে, সেই খাবারের নিউট্রিয়েন্টস গুলোকে সেলের মধ্যে অ্যাবজর্ব করবে এই আয়রন থাকার কারণে। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আয়রনের ইম্পর্টেন্ট ফাংশন। নেক্সট, আয়রন কিছু এনজাইমের সিনথেসিসে হেল্প করে। বিভিন্ন ধরনের এনজাইমের সিনথেসিস তাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেখানে আমার বডিতে যখন ফ্যাট ব্রেকডাউন হচ্ছে, এনার্জি সিনথেসিস হচ্ছে, প্রোটিন সিনথেসিস হচ্ছে, আমাদের লিভারের মধ্যে যে এক্সট্রা ড্রাগ টক্সিনস যেগুলো রয়েছে সেগুলোকে বের করে দিতে সাহায্য করছে। এই সমস্ত কাজে, এন্টায়ার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে যে এনজাইম গুলো কাজ করে, তাদের মধ্যে আয়রন একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। নেক্সট ফাংশন, ইমিউনিটির জন্য খুব ইম্পর্টেন্ট ফাংশন। ইমিউনিটির ক্ষেত্রে আয়রন কি করছে, আয়রন ইউজুয়ালি আমাদের যে ইনফেকশনস গুলো হচ্ছে সেই ইনফেকশন গুলোকে প্রিভেন্ট করছে,
বডি যখন কোনো ফরেন মেটেরিয়াল বাইরে থেকে যখন কোনো জার্মস আসছে এবং সে যখন আমার বডিকে হার্ম করছে, সেটাকে প্রিভেন্ট করতে, তাকে প্রোটেকশন দিতে হেল্প করে আয়রন। নেক্সট কাজ করছে ব্রেন ফাংশনিং এর জন্য। ঠিক আছে, ব্রেন ফাংশনিং এর কাজ কি? মেইনলি আমাদের নার্ভ ফাইবারের মধ্যে মাইলিন শীথ থাকে, আমরা ফ্যাটের চ্যাপ্টারে পড়েছিলাম। তো এই মাইলিন শীথটার ডেভেলপমেন্টে হেল্প করে আয়রন। এছাড়াও বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার সিনথেসিস করতে সাহায্য করছে আয়রন, যার কারণে আমাদের ব্রেন প্রপারলি ফাংশন করতে পারছে, কনসেন্ট্রেশন পাওয়ার ইমপ্রুভ হচ্ছে, হ্যাঁ, ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করছে আয়রন। ওকে, এইগুলো বোঝা গেল? এগুলোর মধ্যে কারোর কোনো ডাউট? ঠিক আছে, ঠিক আছে। বেশ, এবারে যদি দেখা যায় আয়রন ডেফিসিয়েন্ট হলো, আমরা সবসময় জেনে এসেছি আয়রন ডেফিসিয়েন্সি মানেই একটাই নাম, সেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া জাস্ট একটা সিমটম বোঝাচ্ছে, একটা ডিসঅর্ডার আপনাকে ইন্ডিকেট করলো, এই টার্মটা ইন্ডিকেট করলো যে আপনার বডিতে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। কিন্তু যদি আপনার বডিতে আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে? লো বিপি, লো কনসেন্ট্রেশন, ফরগেটফুলনেস, লো ইমিউনিটি, ফ্যাটিগ অর্থাৎ লো এনার্জি, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হচ্ছে না, এই এতগুলো সমস্যা কিন্তু হবে বডিতে যদি আয়রন ডেফিসিয়েন্ট হয়। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে সবার? এটার মধ্যে আশা করি কোনো ডাউট নেই কারো। এরপরে তাহলে যেরকম আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে ওই ইনক্রিজিং ফ্যাক্টর আর ডিক্রিজিং ফ্যাক্টর পড়েছিলাম, আয়রনেও কিন্তু এরকম ব্যাপার রয়েছে। আয়রনের ক্ষেত্রেও যদি আমি ডিক্রিজিং ফ্যাক্টর গুলো বলি তাহলে দেখা যায় একটা হচ্ছে ফাইবার। ফাইবার যদি খুব বেশি হয়ে যায়, হ্যাঁ, তার ফলে কি হয়, বডির ডাইজেশন হয় না, তো ফাইবার যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু আয়রন অ্যাবজর্পশনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, নেক্সট কি প্রবলেম দেখা যায়, যে যদি HCl সিক্রেশন অর্থাৎ অ্যাসিড দেখা যায় যে আয়রন অ্যাবজর্পশন কমে যেতে পারে যদি অ্যাসিডিক ভ্যালুটা কমে যায়, অর্থাৎ ফাইবার বেশি অ্যাসিড কম, যদি অ্যাসিডিক ভ্যালু কমে যায় সেক্ষেত্রেও আয়রন অ্যাবজর্পশন প্রবলেম হতে পারে। কখন কমে যেতে পারে? আমাদের স্টমাকে যদি কোনো সমস্যা হয়, HCl সিক্রেশনে যদি কোনো সমস্যা হয়, তাহলে আয়রন অ্যাবজর্পশনের প্রবলেম হচ্ছে। নেক্সট ফাইটেট, সেম ক্যালসিয়ামের মতো ফাইটেট কিন্তু আয়রনকেও আমাদের বডিতে অ্যাবজর্ব হতে দিচ্ছে না। নেক্সট অক্সালেট, এটাও ক্যালসিয়ামের মতো সেম, আয়রনকে অ্যাবজর্ব হতে দিচ্ছে না। তারপরে কি পলিফেনল, পলিফেনল আমরা পাচ্ছি চা বা কফির মধ্যে, সেটা বেশি থাকলে তখনও আয়রন অ্যাবজর্ব হবে না। তাই পলিফেনল বা চা কফি বা কোকো পাউডার এগুলোর মধ্যে মেনলি পাই। তাহলে যখন আয়রন রিচ কোনো ফুড নেব আমাকে তখন কি করতে হবে, চা বা কফিকে 2 ঘন্টার গ্যাপ রাখতে হবে, এইগুলো আমাকে মেনটেন করতে হবে। এই পুরোটাই হচ্ছে আয়রন অ্যাবজর্পশনকে কমিয়ে দিল। এবার বক্তব্য হচ্ছে আয়রন অ্যাবজর্পশন বাড়বে কিসে? তাহলে অবভিয়াসলি যখন এইগুলো থাকছে না, অ্যাসিডিক পিএইচটা যখন মেনটেন হচ্ছে বডিতে, তার মানে আয়রন অ্যাবজর্পশন বডিতে প্রপারলি হবে। আর সব থেকে বেটার অ্যাবজর্পশন হচ্ছে যখন আমরা ভিটামিন সি নিচ্ছি। আয়রন অ্যাবজর্পশনের জন্য একমাত্র ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিটামিন সি যখন নিচ্ছি তখনই আমার আয়রন অ্যাবজর্পশনটা বাড়বে। ঠিক আছে, বোঝা গেল এগুলো? ম্যাম ফাইলেটের কটা উদাহরণ দিন, যেমন ফাইটেটস তো আমরা ক্যালসিয়ামে পড়েছিলাম যে হোল গ্রেন সিরিয়ালস যেগুলো হয় তার আউটার লেয়ারে, তার উপরের কোটিংটার মধ্যে ফাইটেট থাকে, তাই সেটাকে যখন আমরা জলেতে ভিজিয়ে রেখে দেবো
তখন ফাইটেটটা চলে যাবে, জলের মধ্যে চলে যাবে এবং সেই জলটাকে ফেলে দিয়ে তারপরে আমরা সেটা নিচ্ছি। আর তাহলে আর অক্সালেটটা কি? ফাইটেটকে ডিনার। অক্সালেট আমরা বিভিন্ন সবজির মধ্যে পাই, যেরকম পালং শাকের মধ্যে অক্সালেট পাওয়া যায়। পালং শাক বা চকলেটস, এগুলোর মধ্যে আমরা অক্সালেটকে পেয়ে থাকি। ওকে। আর কোনো ডাউট এটা? ওকে, তো মোটামুটি ভাবে আয়রনটা তাহলে আমরা আজকে ডিসকাস করলাম। এরপরেও যে আর বাকি যে জিনিসগুলো রয়েছে, বাকি যে মাইক্রো মিনারেলস গুলো, সেগুলো আমরা তাহলে আবার নেক্সট ক্লাসের মধ্যে ডিসকাস করব। আপাতত এইগুলোকে আপনারা ভালোভাবে রিভাইজ করে নিন, কারণ একই জিনিস, একই কথা বলার যে ভিটামিনস এর মতো মিনারেলসও কিন্তু অনেকগুলো রয়েছে, সেই জন্য যাতে গুলিয়ে না যায়, সোর্সেস গুলো যাতে গুলিয়ে না যায়, ওই জন্য একবার গো থ্রু করতে হবে। এটা একবার রিভিশনটা দিয়ে নিলে বেটার হবে আপনাদের জন্য। ওকে ম্যাডাম, এই আয়রনের অভাবে অ্যানিমিয়া ছাড়া আর কি রোগ হতে পারে? আয়রনের অভাবে রোগ আর কিছু হবে না, ঠিক আছে? আয়রনের অভাবে রোগ আর কিছু হবে না, অ্যানিমিয়াটাই হবে। কিন্তু এই যে সাইনস এন্ড সিমটমস গুলো দেখা যাবে, যে সমস্যাগুলো বললাম এগুলো দেখা যাবে। তবে আয়রন যদি বেড়ে যায় বডিতে, ইউজুয়ালি বাড়ে না, আয়রন আমাদের খুব কম লাগে, কিন্তু আয়রন যদি অ্যাবজর্ব না হয়, এই যে ধরুন আপনি প্রচুর প্লান্ট ফুড নিচ্ছেন বা ফাইটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড জাতীয় খাবার নিচ্ছেন এবং তার সাথে প্লান্ট ফুড নিচ্ছেন, তার মানে কি হচ্ছে, আয়রন তো অ্যাবজর্ব হচ্ছে না বডিতে। সেই আয়রন গুলো গিয়ে তখন স্টোর হতে থাকে। কোথায় স্টোর হয়? লিভারের মধ্যে। তখন লিভারে একটা সমস্যা হয়, যেটাকে বলা হয় হিমোসিডারোসিস। এটা হচ্ছে যখন আয়রন বেড়ে যায় বডিতে, বেড়ে যাচ্ছে মানে অ্যাবজর্পশন না হলে আয়রনটা তখন ডিপোজিট হতে থাকে, যার কারণে লিভার প্রপার ফাংশন করতে পারে না। কারণ লিভারে অতিরিক্ত আয়রন জমে গিয়ে সেখানে একটা প্রেসিপিটেট পড়ে গেছে। তো লিভারের যে ফাংশনস গুলো রয়েছে, আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করা, ব্লাড পিউরিফাই করা, অনেক ফাংশন থাকে লিভারের, কেমিক্যাল যত রিয়াকশন হয় সব লিভারের মধ্যে চলছে, তো সেইগুলো তখন প্রপারলি হতে পারে না। বোঝা গেল? আর কোনো প্রশ্ন এটা? ওকে, বেশ, তাহলে এই টপিক গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখানে তাহলে কমপ্লিট করব আজকের ক্লাসটাকে, ঠিক আছে? নেক্সট দিন থেকে আমরা সবাই লোহার পাত্রে খাওয়া কি ভালো? কোনটা? লোহার পাত্রে, লোহার কড়াইটা যেগুলো আছে, হ্যাঁ, খেতে পারেন, লোহার পাত্রে খেতে পারেন। কিন্তু ওটাও তাই, লোহার পাত্রে খাওয়া মানে কিন্তু ফেরিক আয়রন, মানে যে খাবারটা খাবেন তার সাথে আলাদা করে ভিটামিন সি দিতে হবে। ম্যাডাম। ম্যাডাম, হ্যালো হ্যালো ম্যাম। বলুন। হ্যালো ম্যাম, বলছি যে সকালে যদি সিডস খাওয়া যায়, ছোলা বাদাম বা কিছু খাওয়া যায়, তার সাথে কি ফল খাওয়া যাবে তাহলে? হ্যাঁ, এই কনফিউশনটা তো আমি এর আগেও ক্লিয়ার করেছিলাম, বলেছিলাম তো কোথায় খাওয়া যাবে। ম্যাডাম, হুম ম্যাডাম, আমার অনেক সময় যেটা শুনি ওই জলে আয়রন বেশি আছে, হুম সেক্ষেত্রে ওই আর্সেনিক হচ্ছে, ওই ব্যাপারটা কি, মানে ওটা আয়রনের জন্য আর্সেনিক হচ্ছে না? আর্সেনিক হচ্ছে না, না না, সেটা নয়। আর্সেনিক আলাদা, আয়রন আলাদা, ঠিক আছে? ওকে, আর্সেনিক অন্য আরেকটা মিনারেল, যেটা একদম যদি মানে অনেকটা মাটির নিচ থেকে যদি জল তোলা হয় তখন আর্সেনিকের পরিমাণটা বেশি থাকে, তো তখন পলিউটেড হতে পারে ওয়াটারটা। ওকে। ম্যাডাম, হ্যালো ম্যাডাম, বলুন। বলছি যে সকালে যদি সিডস খাওয়া হয় আর দুপুরে যদি মানে মাছ খাওয়া হয়, তাতে কোনো প্রবলেম হয় কি? প্রবলেম কিছু নেই, মানে সকালে সিডস এর সাথে দুপুরে মাছের খাওয়ার সাথে কোনো রিলেশন নেই, তার জন্য কোনো প্রবলেম নেই। প্রোটিনের কি বেশি ভেরিয়েশন বেশি হয়ে যায়? না 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 না, এরকম কোনো। আচ্ছা আচ্ছা, থ্যাংক হুম। ম্যাডাম, এই অ্যান্টাসিড খাওয়াটাকে কমানো যায় কি করে? এটা কিভাবে কি অ্যান্টাসিড খাওয়া তখনই কমবে যখন আপনার ডাইজেশন ঠিক থাকবে, ইনডাইজেশন কমবে। তার জন্য ওয়াটার ইনটেক বেশি করে করতে হবে। যে খাবারগুলোতে ডাইজেশনের প্রবলেম আসছে সেগুলোকে বাদ দিতে হবে, স্পেশালি অ্যানিমাল ফুড, ডেয়ারি ফুড বা অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট, তেলের জিনিস যেগুলো, হাইলি অয়েলি ফুডস যেগুলো, সেগুলোর মাধ্যমে আমাদের বডির মধ্যে কিন্তু অ্যাসিডিক পিএইচটা বেড়ে যায়। তাহলে সেইগুলোকে কমিয়ে মেনলি আমরা ফ্রুটস, ভেজিটেবলস বা এই হোল হুইট বা ধরুন হোল গ্রেনস, এগুলোর উপরে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল, বলুন। বলছি অতিরিক্ত যদি বিপি ট্যাবলেট কেউ নেয়
হুম। তাহলে কি তার ব্লাডে কোনো রকম ভাবে কোনো এফেক্ট পড়ে, মানে অ্যানিমিয়ার দুটো ক্ষেত্রে? ট্যাবলেট নেওয়া মানে হচ্ছে তার ব্লাডটা পাতলা হয়ে গেল, ডিফারেন্স মানে এইটুকুই। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন গুলো কমে যাবে তখন। আমরা যখন হাইপার টেনশন করবো আমরা দেখবো সেটা, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে যাবে। হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে চলুন আজকের মতন ক্লাসটা এখানে আমরা এন্ড করছি। নেক্সট দিনকে দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, হ্যাভ আ গুড ডে।